আমরা যে রিপোর্টটা আজকে প্রিলিমিনারি যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে, সেই রিপোর্টটা আমরা রিলিজ করব। আর এট দ্য সেম টাইম আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি, যেটা থেকে আমরা পেয়েছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, বিশেষ করে যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। এবং এট দ্য সেম টাইম একটা কুকুর, আপনারা জানেন যে একটা কুকুর মারা গিয়েছে, হ্যাঁ, সেই কুকুরটা কিভাবে মারা গেল সেটারও আমরা একটা ভিডিও পেয়েছি, আমরা ওইটাও রিলিজ করবো। আপনারা দেখবেন, আমরা দেই, আপনি দেখেন, এটা আপনারা পাবেন। আর অন্যান্য বাকি তো ওনারা বললো। হ্যালো, আজকে ওনারা যখন কমিটি যখন তাদের ফাইনাল রিপোর্ট দেন, স্যার পুরো একটা ঘন্টা তাদের রিপোর্টটা শুনেছেন এবং শোনার পরে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তাদের ওয়ান্ডারফুল কাজ করার জন্য। এবং উনি তাদের কাছ থেকে লং টার্ম রিকমেন্ডেশন চেয়েছেন, যাতে ফাইনাল রিপোর্টে এই রিকমেন্ডেশন গুলো থাকে, যাতে সচিবালয়ে এরকম কোনো ফায়ার আর যেন না ঘটে, এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো যেন আমরা নিতে পারি, সে বিষয়ে উনি সবাইকে বলেছেন। এবং বিশেষজ্ঞ মন্ডলী স্যারকে জানিয়েছেন যে না, তারা তাদের ফাইনাল রিপোর্টে একটু বিশেষ করে থাকবেন। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। আমাদের যারা অন্য টিমের এক্সপার্টরা আছেন, তারা তাদের অবজারভেশন গুলো এখন বলবেন। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমরা ইতিমধ্যে, যেহেতু এটা একটা ক্রাইম সিন ছিল, সেহেতু এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি। ওখানে 6টা মন্ত্রণালয় কাজ করছে, ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের এই জিনিসগুলো করার জন্য বলা হয়েছে। আর পিডব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানে, টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিং এর কি কি ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়, সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত, এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। আমি ফিজিক্যালি দুবার পুরো বিল্ডিংটা উঠেছি, প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু রথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তারপরেও আমরা এই যে টিমকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। এখন এটা ক্রাইম সিন আছে, কিছু আলামতের ব্যাপার আছে, ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে। তবে অফকোর্স কিছু থাকতে পারে। আমি একটা সেকেন্ড বলে দিতে চাই, সরি প্লিজ। এই যে নথিগুলো রক্ষা পেয়েছে, এটা কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের গুণে, কৃতিত্বে। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের ফায়ার ব্রিগেডকে একটা ধন্যবাদ জানাবেন, অন্তত হাততালি দিয়ে যারা সঠিকভাবে এটাকে করতে পেরেছে। নথি নষ্ট হবে, কোনো নথি নষ্ট হয়নি। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না, আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না, এরকম চিন্তা থাকেই মানুষের। ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে, যেগুলো আমাদের দেশে হয় না। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেইনি, বাংলাদেশে নেওয়া হয়। কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত। দিনকে দিন টেকনোলজি বাড়ছে, আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা। অতএব আমাদের বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো, যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ট ইন করতে পারি। এইটাতে আরো একটা জিনিস হচ্ছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো, এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই, সেগুলো ডেভেলপ করার চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগের ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময় নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে,
তারপরে এটা একসময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে, আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে, আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিং এর একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়, আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিং এর ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। এবং মোটামুটি 12 থেকে 14 মিনিটে এই মানে যে আগুনটা উৎপাদিত হয়েছে সেটা ফ্লাশ ওভার হয়েছে, এটা চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে, যেটা ভার্টিক্যালি উঠে গেছে এবং যেটা নিবানো অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে। এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্লাশ ওভার হয়ে যাওয়া, যেই কারণে আগুনটা নিভাতে খুব কষ্টসাধ্য ছিল, সময় সাপেক্ষ ছিল। 6 তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে, 6 তলা না নিভিয়ে 7 তলায় যাওয়ার সুযোগ ছিল না, যার জন্য ফায়ার ব্রিগেডকে 6 তলা শেষ করেই 7 তলায় উঠতে হয়েছে, নিরুপায় হয়ে। জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে, যার ফলে বাড়তি কিছু সময় লেগেছে। আমি মনে হয় আপাতত এটাকে থামি, যেহেতু আরো অনেকে আছে। এবং এই যে জিনিসটা আমরা বললাম মুখে, এটা আমরা প্রাথমিকভাবে ফায়ার ডায়নামিক্স থেকে একটা রিপোর্ট তৈরি করি। পরবর্তী পর্যায়ে পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট ওখানকার ভিডিওগুলো সংরক্ষণ করেছিল, সেটা আমাদেরকে দেখে আমাদের এই অঙ্ক করা জিনিস আর ভিডিও জিনিস 99% মিলে গেছে। তো আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে আগুনটা এইভাবেই সৃষ্টি হয়েছে, এইভাবেই প্রভাবিত হয়েছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে, দক্ষিণ দিকে দেখা যায় না, যেটা বাড়ি থেকে সচিবালয়ে আমরা দেখি। সচিবালয়ে যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে। ততক্ষণে আগুনটা লোকালাইজ 2টা পয়েন্টে মনে হয়েছে, একটা 6 তলায়, একটা 8 তলার কোনায়। বাইরে থেকে মনে হয়েছে দুই টাকা আলাদা, অনেক দূরে। বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল, যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে। লুজ কানেকশনের জন্য বেশ কিছু ব্যাপার বলতে হবে আমাকে। প্রথম হচ্ছে, যখন আমরা একটা সকেট লাগাই, ইট ইজ এ লুজ কানেকশন। যখন আমরা তার জোড়া দেই, দিস ইজ লুজ কানেকশন। দুইটা আলাদাভাবে বলি। সকেটে যখন ঢুকাই, এই সকেটের অনেক সময় ম্যাচিং হয় না, তারপরে আমরা জোর করে ঢুকাই। 2 নম্বর হচ্ছে, এই সকেট কয়েকবার ঢুকানোর পরে এটা লুজ হয়ে যায় তার ম্যাটেরিয়ালের গুণগত কারণে। আমাদের দেশে যে সকেট পয়েন্টগুলো পাওয়া যায় বিভিন্ন দামের, এই বিভিন্ন দামের কারণে এর কোয়ালিটি অ্যাসুরেন্স করা যায় না, যার জন্য সময়ে এগুলো লুজ হয়ে যায়। আমরা একই জিনিস যখন বারবার ব্যবহার করি, এটার একটা এজিং এফেক্ট আছে, সময়ের সাথে এর কোয়ালিটিটা খারাপ হতে থাকে। আমাদের এই জিনিসটা পরিবর্তন করা দরকার, যেটা আমরা করি না। যার জন্য আমরা অনেক সময় দেখাই যে সকেট ঢুকে দেখলে একটা স্পার্ক আমরা দেখতে পাই। আমার মনে হয় আপনারা সবাই নিজেদের বাড়িতে যখন সকেট লাগান, কোনো না কোনো সময় স্পার্কটা দেখেছেন। আর যেটা হচ্ছে কানেকশন, যেটা বলি আমরা, জোড়া দেওয়ার ব্যাপারটা বলি আমরা, এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আছে। নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন, কিন্তু আমরা মাঝখানে 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দিই। এটা একটা অনিয়ম, কিন্তু এটা আমরা করে অভ্যস্ত। অল্প সময়ের ক্ষেত্রে এটা চলে, কিন্তু দীর্ঘ সময়ের ক্ষেত্রে এই জাতীয় ট্যাপ বাজানোটা উচিত নয়। কারণটা হচ্ছে, এই ট্যাপগুলো যে গামটা থাকে, যে গামটা কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর করে গামটা চলে যায়, যার জন্য এই ট্যাপের আর গুণগত মানটা থাকে না। কিন্তু তখন আমরা পরিবর্তন করি না। যখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে একটু লুজ হয়, গরম হয় এবং এই ট্যাপের গুরুত্বটা শেষ হয়ে যায়, আমরা এটা খেয়াল করি না। এটা আমাদের অভ্যাসগত কারণ, আমাদের চরিত্রগত কারণ, আমাদের ভুল। এ থেকে অ্যাভয়েড করার সবচেয়ে পদ্ধতি, নিয়ম আমাদের দেশে আইনে আছে, প্রতি বছর আমাদের লাইনগুলো চেক করার কথা, যেটা আমরা 10 বছরে করি না। এটা আমাদের ভুল। অর্থাৎ প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত, চেক করা দরকার, এবং এটাকে লোড দিয়ে টেস্ট করা দরকার। আমরা করি না, যেটা এখন গার্মেন্টস সেক্টরে রেগুলার ভিত্তিতে করে, কিন্তু আমাদের সরকারি ওই ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। এখান থেকে উৎপত্তি, এখান থেকে শুরু। অর্থাৎ লুজ কানেকশনের মধ্যে যেটা ব্যাপার, সেটা হচ্ছে আসলে আমাদের অভ্যাসে আসতে হবে, বছরে একবার হোক, 2 বছরে একবার হোক, উই হ্যাভ টু চেক যে কোনটা লুজ আছে, কোনটা ঠিক আছে। ইউ হ্যাভ টু চেক ইট এবং রিপেয়ার করা উচিত। রেগুলার মেনটেন্স করার সুযোগটাই আমাদের থাকবে, বাকি সব প্রশাসনিক।
আমরা আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক, বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত, কিভাবে করা উচিত আমরা সেগুলো সাজেস্ট করব। কিন্তু করবে কি না, কিভাবে করাবে, এটা প্রশাসনিক ব্যাপার। এটা আমাদের কথা বলার সুবিধা আছে বলে আমি মনে করছি না। যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য, যেটুকু নষ্ট হয়েছে তা মেরামত যোগ্য। আমাদের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বলেছেন এটা মেরামত যোগ্য। আমি সিভিল ইঞ্জিনিয়ার নই, আমি ফায়ার এক্সপার্ট। আমরা শুরুতে ঘটনাস্থল পরিদর্শন করে যে জায়গায় সম্ভব আগুন লাগার যে রুমগুলো আমরা পেয়েছি, আমরা ওখান থেকে 3টা নমুনা সংগ্রহ করি 3টা জায়গা থেকে, এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সও আমাদেরকে একটা নমুনা দিয়েছে যে কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলক ভাবে কি এখানে আগুন লাগানো হচ্ছে। আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা। তো এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের আইএমএর আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সচেতনতা আমাদের আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনাটা আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ প্রবলেম ছিল না। তো এরপরে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা ডগ স্কোয়াড আছে, যেটা যারা এক্সপ্লোসিভ ডিটেক্ট করতে পারে স্নিপিং এর মাধ্যমে গন্ধ শুকে, তাদেরকে নিয়ে এসে আমরা যে কয়েকটা ফ্লোরে আগুন লেগেছে প্রত্যেকটা ফ্লোরে আমরা তাদেরকে দিয়ে সার্চ করেছি। তার সাথে আমাদের এক্সপ্লোসিভ শুটিং টিম যেটা ছিল তারাও সার্চ করেছে। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই। তো এটা ছিল আমাদের পক্ষ থেকে আমি যেটা নিয়ে আমি কাজ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট মোহাম্মদ জাহিদ ফায়ার সার্ভিস। আপনারা অলরেডি ফায়ারের শুক্রবারের বিবরণ শুনেছেন। তো ফায়ার সার্ভিসের আমাদের প্রথম যে 3টা দল অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, এর মধ্যে 7 নম্বর ভবনের পশ্চিম অংশে 6ষ্ঠ তলার সিঁড়িতে একটা 52 এবং মধ্যমানের সিঁড়িতে একটা 58 এবং পূর্বাংশের সিঁড়িতে 207 ওইটা তারা ফায়ারটা বিশুদ্ধ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফায়ারটা পূর্ণ বিকশিত অবস্থায় ছিল, অর্থাৎ ফুলি ডেভেলপড অবস্থায় ছিল। এবং আমাদের ফায়ার পার্টির টিম যখন সিঁড়িতে পৌঁছায় তখন যে করিডোর ছিল, করিডোরগুলিতে আপনার ফায়ারটা বিকশিত অবস্থায় থাকার কারণে, ফুলি ডেভেলপড অবস্থায় থাকার কারণে আগুনের মাত্রা 70 এর মধ্যে আমাদের ফায়ার পার্টি থেকে কাজ করতে হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন স্টেশন থেকে আমাদের ইলেকট্রিক মুভ করেছিল। এর মধ্যে স্পেশাল গাড়ি যেটাকে বলা হয়, উঁচু মৌলিক গাড়ি, সেগুলি প্রবেশের কিছুটা সীমাবদ্ধতা ছিল। পরে আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে 2টো গাড়ি সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে স্থাপন করতে সমর্থ হই। এতে আমাদের কিছুটা সময় চলে যায়। অনেক দিনটায় ওই সময়ের মধ্যে আমাদের ফায়ার ফাইটাররা গতানুগতিক করে সেই মধ্যে গিয়ে পানি ডেলিভারি অবস্থিয়ে পানি সাপ্লাই দিয়ে তারা ফায়ার ফাইট করছিল। একটা জিনিস উল্লেখ করতে, প্রতিটা ফ্লোরে 4টা করে কলাপসিবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আপনার ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেট কেটে কেটে সামনে থেকে যেহেতু আমার করিডোরের মধ্যে একটা টানানি গেট ছিল, যেখানে অত্যন্ত কোনো জায়গা না থাকলে তাপমাত্রাটা ওখানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অত্যধিক তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে এবং কলাপসিবল গেট কেটে কেটে কন্ট্রোল করে তাদেরকে আড়াতে হয়েছে। এবং এক সময় তাদেরকে 6তলা থেকে 7তলা দিকে যাওয়ার জন্য আগে 6তলা দিকে ক্লিয়ার করতে হয়েছে। একটা জিনিস উল্লেখ যে এখানে যেহেতু ইন্টারভিউ ডিজাইন ছিল, 7 থেকে প্রচুর ইন্টারভিউ ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল, বিশেষ করে যে ডিজাইনের সাথে যে সমস্ত রুমের পার্টিশনগুলি আছে, অন্যান্য দ্রব্যাদি আছে, পাশাপাশি কাগজপত্র, অন্যান্য কাগজ পেপার, এই সমস্ত বিষয়গুলি ছিল। বাট আমাদের ফায়ার ফাইটাররা সেই বিরোধিত করে তারা ফায়ার ফাইট কন্টিনিউ করেছে। আর এই ধরনটিতে এরাম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অডিও স্ক্রিনারের ঘাটতি ছিল না। এবং ফ্লোরের যে হোস্ট টাইপ সিস্টেম ছিল, সেগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি গজের নভেল হয়ে গেছিল।
ফলে আমাদেরকে আমাদের নিজস্ব যে হোস্টার বা ডেলিভারি পার্টিসের মধ্যে ফায়ার কন্ট্রোলটা সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে। সচিবালয়ের ওয়াটার রিজার্ভারের পানি মজুদ ছিল, আমরা পানিটা ব্যবহার করেছি, ছিল বাট তিনটি ওয়াটার রিজার্ভারের মজুদ পানি দিয়ে এত বড় ফায়ার কন্ট্রোল করা সম্ভব ছিল না। সেজন্য আমরা সায়েন্স সিটি বিভাগ আয়োজন থেকেও পানি আনার ব্যবস্থা গ্রহণ করি। আপনারা জানানোর সময় দুঃখজনকভাবে আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদত বরণ করেন এছাড়া আমাদের এই কার্যক্রমে ওয়াসার থেকেও আমরা পানি সরবরাহ পেয়েছি, যেহেতু প্রচুর পানি প্রয়োজন হয়েছে দীর্ঘ সময় ধরে আগুন নির্মাণের কাজে। সর্বোপরি আমরা সকাল 8:05 আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 11:45 সম্পূর্ণ নির্বাপন হিসেবে আমরা ঘোষণা দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ।